তাহলে আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম। এখন আমরা একটা কন্ট্রোল চেপে মাউস পিছনের দিকে ঘুরাইলাম, তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনটা ছোট হবে, মানে জুম আউট হবে। ওকে, কালকে আমরা দেখছি হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, তারপরে ফন্ট গ্রুপ, এগুলো তো পারবো সবাই নাকি? কথা বলেন। মেসেজও করতে পারেন, জি লিখতে পারেন, তাই হবে। আচ্ছা, তারপরে আজকে আমরা শিখবো হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ। এই যে হোম রিবনের আওতাভুক্ত আছে প্যারাগ্রাফ গ্রুপ। তাহলে আজকে আমরা কি নিয়ে কাজ করব? হোম রিবনের আওতাভুক্ত যে প্যারাগ্রাফ, যে আমাদের গ্রুপটা আছে, এই যে প্যারাগ্রাফ গ্রুপ, দেখেন ইন্ডিকেট করে দিচ্ছি যে প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে কাজ করব। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, আমরা দেখি। প্রথমে দেখি হচ্ছে এই যে আমাদের দেখেন বুলেটস আছে, সেই বুলেট নিয়ে কিভাবে কাজ করে, তারপরে নাম্বারিং আছে, নাম্বারিং এর কাজ কি, আমরা ধাপে ধাপে দেখব। তো প্রথমে আমরা ডামি টেক্সট নিয়ে আসি, ইকুয়াল সাইন দিলাম, লরেম লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ক্লোজ ব্র্যাকেট ওপেন দিয়ে এন্টার, তাহলে আমাদের ডামি টেক্সট চলে আসবে। এখন ডামি টেক্সটের কি কি কাজ এগুলা দেখি। ডামি টেক্সটের ভিতরে ধরেন এই যে লেখাগুলো লিখছি, এখানে আমরা বুলেট চিহ্ন দিব। আমরা দেখছি কিনা অনেক সময় এই যে এরকম থাকে, লেখার শুরুতে এরকম থাকে, তারপরে আবার এখানে দেওয়ার জন্য আবার বুলেটে চাপ দিলাম, আবার চলে আসলো। বুলেট কিভাবে নেয় দেখলাম তো। আমরা যদি পুরাটুকু সিলেক্ট করি, তারপর এখান থেকে বুলেট দিই, তাহলে প্রতিটা লাইনে বুলেট আসবে। এখানে না আসার কারণ হচ্ছে প্যারাগ্রাফ আকার আছে, এই জন্য আসতেছে না। আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি এবং সবগুলো সিলেক্ট করি, তারপর এখানে ক্লিক, তারপরে আমরা বুলেট দিই, দেখেন আসছে এখন সবগুলো বুলেট। এখন এই বুলেট যদি আমরা আবার চেঞ্জ করতে চাই, তাহলে প্রথম থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে ক্লিক, এখান থেকে এই যে এইটা দিলাম, এই বুলেটটা এখানে দেখাবো। কথা কি সব স্পষ্ট শোনা যাচ্ছে? ওকে, তারপরে আমরা যদি আবার বুলেট চেঞ্জ করি, দেখেন আরো বিভিন্ন ধরনের আছে, এই আইকনটা দিতে পারি। এখন আমরা যদি চাই যে কোনো আইকন দিয়ে বা ছবি দিয়ে বুলেট দিব, তাহলে কিভাবে হবে? ধরেন যে আমাদের কম্পিউটার একাডেমির যে লোগো আছে, সেই লোগো দিয়ে আমরা বুলেট দেব। তাহলে প্রথমে আমরা যে টেক্সটের ভিতরে আমরা বুলেট দিতে চাই, সেই টেক্সটগুলো সিলেক্ট করে নেব, তারপরে এখানে চাপ দেব, চাপ দেওয়ার পরে ডিফাইন নিউ বুলেট, দেখছেন এখানে একটা ক্লিক করব। তারপরে আমরা পিকচার্সে যাব, যার পর আমরা এখন আমাদের লোগোটা দেখা দিব, যে ফ্রম ফাইল, ফরমে ফাইল, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডেস্কটপে যাই, কম্পিউটার একাডেমিতে গেলাম, যার পর এখানে আমাদের লোগো নাই, এই যে আমাদের লোগো, মানে এই লোগোটা আমরা সিলেক্ট করলাম, তারপরে ইনসার্টে ক্লিক করলাম, তারপরে ওকে দেবো। দেখেন এখানে যদি ছোট করে দেখা যাচ্ছে, আমরা এখানে একটা ক্লিক করব, এই যে লোগোর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে যদি ফন্ট সাইজ বাড়ায় দিই, দেখেন বড় বড় হবে, দেখা যাচ্ছে এখন। দেখেন জুম করলাম, এখন দেখা যাচ্ছে যে লোগো দিয়া আমরা বুলেট দিলাম। শুধু যে লোগো দেওয়া হবে তা না, যে কোনো পিকচার দিয়ে আমরা এরকম দিতে পারি। যদি অন্যগুলো দিতে চাই তাহলে সিলেকশন করব, সিলেকশন করার পর এখানে ক্লিক, এখান থেকে আবার আমরা ডিফাইন নিউ বুলেটে যাই, আবার পিকচার্সে যাই, একটু অপেক্ষা করা লাগবে, তারপর ফ্রম ফাইল, তারপর এখান থেকে আমরা ধরেন এই যে আমার ছবি দিয়ে দিলাম, তারপর ওকে দিই, দেখেন ছবি দেওয়া আসছে। এখানে যদি এখানে ক্লিক করি, এই ছবির উপর ক্লিক করে এখানে চাপ দেয়, একটু ছোট হবে, তাহলে কি ছবিটাও সম্ভব। ঠিক আছে, একটা হলো আমরা স্যাম্বল দিয়ে করলাম, এই যে এগুলাকে বলে স্যাম্বল, এক একটা স্যাম্বল। ঠিক আছে, এই যে এটা স্যাম্বল, এটা রাইট স্যাম্বল, তারপর অ্যারো স্যাম্বল, তারপর সার্কেল স্যাম্বল। ঠিক আছে, এগুলোতে আমরা বুলেট দিলাম। এখন যদি আমরা নাম্বারিং করতে চাই, তাহলে কিভাবে করবো? তাহলে যে টেক্সটের ভিতরে আমরা নাম্বার দিতে চাই, সেই টেক্সটগুলো পুরোটা সিলেক্ট করে নেব। তারপরে এই পাশে দেখবো নাম্বারিং একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। আমরা 1 2 2 দিতে চাইলে এখানে ক্লিক করি, এই যে 1 2 3 4 5 এরকম ক্রমান্বয়ে আমাদের ক্রমিক নাম্বারগুলো বসে গেল। এটা হচ্ছে নাম্বারিং।
তারপর যদি আমরা বলি যে ABC দিয়ে নাম্বারিং করব, তাহলে ক্লিক করি, তারপরে অ্যারো কিতে যাই, তারপরে এই যে ABC আছে এখানে একটা ক্লিক করি, এটা ABC দিয়ে নাম্বারিং হয়ে গেল। তাহলে বুলেট নাম্বারিং এগুলো ক্লিয়ার তো। তারপরে এখন আরেকটা কাজ করা যায়, যেরকম এই লেখার শেষে আমরা যদি এখন ইন্টার চাপ দিই, তাহলে আরেকটা নাম্বার অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে আমরা যদি কিছু লিখতে চাই, যে লিখলাম কম্পিউটার একাডেমি লিখলাম, ঠিক আছে। তারপরে ধর এই লেখার পরে আবার আরেকটা নাম্বার নেওয়া দরকার, মানে ডির পরে ই আসবে কিন্তু এখানে আরেক লেখা হবে। তাহলে এই শেষে, এই যে লেখার শেষে এখানে একটা ক্লিক করে ইন্টার চাপ দেই, এখানে আমরা লিখলাম যে ভদ্রঘাট বাজার লিখলাম, ঠিক আছে। ওই যে বুলেট যে নিয়েছিলাম আমরা, বুলেটে ওইভাবে নেওয়া যাবে, যে সিলেকশন করে আমরা বুলেটে ক্লিক করে ধরেন এই বুলেটে নিলাম, নেওয়ার পরে বুলেটগুলা একটু বড় করে দিই। এখন যদি এই লেখার নিচে যদি আরো লেখা নিতে চাই, তাহলে এই লেখার শেষে ইন্টার চাপ দেব, তারপর এখানে নতুন কিছু লিখতে পারি, 1 2 3 যাই লিখি লিখলাম। তাহলে নাম্বারিং আর বুলেটিং বিষয়টা ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখব হচ্ছে অটো নাম্বারিং কিরকম। এই লেখাগুলোকে সিলেক্ট করি এবং এটা নাম করে দিই, এখানে ক্লিক করলে আবার চলে যাবে, যে এখন সিলেকশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে চলে যাবে। চলে যাওয়ার পরে এখন এই পাশে দেখেন, দেখা যাচ্ছে কি আপনাদের এই পাশে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অটো নাম্বার নেওয়া যাবে, যেরকম এরকম নেই দেখেন। এখন এই যে 2 নাম্বারের এখানে যদি আমরা ট্যাপ চাপ দিই, তাহলে এ নাম্বার চলে আসবে, দেখেন আসছে, ঠিক আছে। এখন এখান থেকে আবার এই শেষে ইন্টার চাপ দেন, বি আসবে, ঠিক আছে। লিখলাম রাজশাহী লিখলাম, তারপরে ইন্টার চাপ দিয়ে সি আসলো, সিরাজগঞ্জ লিখলাম, তারপরে লিখলাম ঢাকা, ঠিক আছে। এরকম ABC আকারে আমরা লিখতে পারি। আবার এই 2 এর এখানে 3 যে আছে, 3 এর এখানে একটা এই ট্যাপ চাপ দেব কিবোর্ড থেকে, তাহলে দেখেন আবার ABC চলে আসবে। এরকম প্রশ্ন তৈরি কাজে এই জিনিসগুলো বেশি ব্যবহার হয়। আমরা প্রশ্ন তৈরি করাও শিখবো ধাপে ধাপে। এখন এখানে আবার ক্লিক করলে এটা চলে যাবে। তারপরে হচ্ছে আমাদের এই লেখাগুলো দেখেন এক পাশে আছে, যে লেফট অ্যালাইন করা আছে, যে লেখাগুলা বাম পাশ থেকে দেখেন সমান সমান। দেখেন এই যে বাম পাশ থেকে সমান সমান দেখছেন, এই পাশে সমান না, আর এই পাশে কিন্তু সমান সমান নাই, দেখছেন। তার মানে কি এটা লেফট অ্যালাইন করা আছে। তাহলে এটা যদি আমরা মিডল করতে চাই, তাহলে কি করব, এই পুরোটুকু সিলেক্ট করব। যদি পুরোটুকুই মিডল করতে চাই, তাহলে পুরোটুকু টেক্সট সিলেক্ট করব, তারপরে এখানে চাপ দিব মিডল টেক্সট, অর্থাৎ সেন্টার অ্যালাইন, এখানে চাপ দিব যে মিডল হয়ে গেল, ঠিক আছে। মিডল হয়ে গেছে সবগুলা, তার মানে কি মিডলের অ্যালাইন গুলা ঠিক রাখছে। এখন এটা যদি আমরা এই পাশ থেকে দেখতে চাই, এই পাশ থেকে আমরা অ্যালাইন করতে চাই, এই পাশে অ্যালাইন থাকবে, এটা কি বলে রাইট অ্যালাইন। এটা কিভাবে নেব, টেক্সট গুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই পাশে দেখেন অ্যালাইন রাইট আছে, এখানে ক্লিক করেন, এই যে অ্যালাইন রাইট হয়ে গেল। এই যে অ্যালাইন রাইট হয়েছে, দেখছেন এইগুলো সমান সমান আসছে, ক্লিয়ার। তাহলে অ্যালাইন লেফট, অ্যালাইন মিডল, অ্যালাইন রাইট আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি তো নাকি? ওকে, তারপরে এই লেখাগুলো ধরেন আমরা লেফটে রাখলাম, কিন্তু আমরা চাচ্ছি যে এই পাশেও সমান থাকবে, তা হচ্ছে ধরেন এক মিনিট, এই পাশেও সমান থাকবে, আবার এই পাশেও সমান সমান থাকবে, ঠিক আছে, দুই পাশেই সমান থাকবে। এইটা কিভাবে করব, আমরা টেক্সটগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই রাইট লাইনের পাশে দেখেন জাস্টিফাই, এখানে একটা ক্লিক করে দেব, দেখেন সমান সমান হবে, সমান সমান হয়েছে। এখন এখানে টেক্সট কম দেখে এই পাশে এটা অল্পই আসছে। আমরা যদি এটা ব্যাক স্পেস চাপ দিই, এই লেখার শুরুতে ক্লিক করে ব্যাক স্পেসে চাপ দিলাম, আর একটু চাপ দিই, দেখেন সমান সমান আসছে।
লেখা উপরে নিলাম এই জন্য সমান সমান হলো, লেখা যদি কম থাকে তাহলে কিন্তু সমান সমান আসবে না। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করি। এখন দেখেন এই লেখার মাঝখানে আমাদের স্পেস দরকার, যেরকম এই লাইনটা আছে না, এই যে এই লাইন, সরি এই যে প্রতিটা লাইন আছে না, এই লাইন, তারপরে এই লাইনটা, এরকম এই লাইনের মাঝখানে যে একটা গ্যাপ আছে, এই যে এখান থেকে গ্যাপ আছে না, এখান থেকে একটু গ্যাপ আছে, এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপ গুলা কম বেশি করা যায়। কিভাবে করে দেখি আমরা, যে টেক্সট গুলোর ভিতরে আমরা গ্যাপ রাখতে চাই সেই টেক্সট গুলো সিলেক্ট করব। তারপরে এই জাস্টিফাইয়ের পাশে দেখেন এই পাশে একটা অপশন আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে একটা ক্লিক করে দেব। তারপরে 1.0 করে দিলে একটু কমবে, আবার এখানে চাপ দেন, আরো যদি বাড়াই দেন তাহলে বেড়ে যাবে। লাইন স্পেসিং বাড়ছে না? এই দেখেন লাইন স্পেসিং কতটা বেড়ে গেছে। তাহলে আমাদের লাইন স্পেসিং বাড়ানো শিখলাম। এখন যদি কমাইতে চাই তাহলে কিভাবে কমাবো? কন্ট্রোল এ দিয়ে ফুল টেক্সট সিলেক্ট করব, তারপরে লাইন এন্ড স্পেসিং এ ক্লিক করব, এখান থেকে রিমুভ স্পেসে ক্লিক করব। আচ্ছা, তারপরে দেখবো হচ্ছে আমাদের এখান থেকে আমরা যদি শেডিং কালার দিতে চাই, মানে এই লেখার পিছনে একটা কালার হবে, সেটা কিভাবে দেব? এরকম লেখা যেটুকু আমরা শেডিং দিতে চাই ওইটুকু সিলেকশন করব। ক্লাসে দেখি মনোযোগী হন, সিলেকশন করব, সিলেকশন করার পরে প্যারাগ্রাফ গ্রুপ থেকে এই পাশে দেখেন একটা আইকন আছে, দেখছেন? এখানটা ক্লিক করবেন, এখান থেকে যে কালার দিবেন সেই কালারটা নিয়ে নেবেন। সিলেকশন, এখান থেকে সে রেড কালার দিলে রেড কালার নিয়ে নেবেন। বুঝতে পারছেন কি করতেছি? এটা কি শেডিং বলে। এখন যদি এরকম শেডিং দেন অনেক সময় এই কালারের সাথে এই কালো কালারের লেখাটা দেখা যাবে না, তখন কি করবেন? তখন সিলেকশন করে এখান থেকে ফন্ট কালার পরিবর্তন করে দিবেন, হোয়াইট করে দিবেন, তাহলে এখন দেখা যাবে। এটুকু ক্লিয়ার? এখন কন্ট্রোল এ দিলাম, এগুলা ক্লিয়ার ফরম্যাটিং করব। কিভাবে করব? এই পাশে দেখেন যে ফন্ট গ্রুপের এখানে একটা আছে, কালকেও দেখাইছিলাম, ক্লিয়ার অল ফরম্যাটিং চাপ দেন, সব আগের অবস্থা চলে আসবে। এখন আমরা যদি টেক্সটের ভিতরে বর্ডার দিতে চাই, টেক্সট আছে, টেক্সটের চারপাশে একটা বর্ডার হবে, কিভাবে দেব? টেক্সট গুলো সিলেক্ট করব, তারপর প্যারাগ্রাফ গ্রুপে যাব, এখানে একটা ক্লিক করব অ্যারোতে, তারপরে অল বর্ডার আছে, অল বর্ডারে চাপ দিব, দেখেন এই টেক্সটের চারপাশে কি বর্ডার হয়ে গেছে পুরোটাই। আবার সিলেকশন করে এটা অল বর্ডারে চাপ দিই, এই পুরোটা মিলে একটা কি বর্ডার হয়ে গেছে। বর্ডারের কাজ দেখছি। আজকে আমরা কি শিখলাম? হোম ট্রিবিউনের প্যারাগ্রাফ গ্রুপের আমরা বুলেট দেখলাম, নাম্বারিং দেখলাম, তারপর টেক্সট অ্যালাইনমেন্ট দেখলাম, তারপর টেক্সট স্পেসিং দেখলাম, লাইন স্পেসিং, তারপর টেক্সট শেডিং, তারপর অল বর্ডার দেখলাম। আর একটা দেখা বাদ আছে, সেটা হচ্ছে ধরেন এই লাইনটা আমরা একটু এই পাশে নেব, কিরকম আমরা দেখি। এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা একটু এই দিক থেকে নেব, এই পাশ থেকে নেব। কিভাবে নেব এটা আমরা দেখি। কারণ এই লাইনটা আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এই যে এই পাশে দেখেন অপশন আছে ডিক্রিজ ইনডেন্ট আর ইনক্রিজ ইনডেন্ট, এখানে চাপ দেন, এই যে ওইদিকে চলে যাবে, পুরা প্যারা ধরেই চলে যাবে। এইটুকু মিলে একটা প্যারা, এই লাইন মিলে একটা প্যারা, তারপরে এই লাইন মিলে একটা প্যারা। আমরা এই লাইনের শুরুতে যদি ক্লিক করে রাখি, তারপরে ইনক্রিজে চাপ দেবো, পুরো লাইন সহ যাবে, দেখেন যাচ্ছে। আবার এই পাশে চাপ দিই ডিক্রিজ ইনডেন্ট, আবার এইদিকে চলে আসবে। তারপরে হচ্ছে আমরা দেখবো এই টেক্সট গুলা এবিসি আকারে যদি এ টু জেড হয় তাহলে কেমন হবে? যেরকম এর পরে বি, সির পরে ডি, এরকম থাকে না, টেক্সট গুলা যদি এরকম সিরিয়াল মেনটেন করি তাহলে কি হবে? সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই পাশে দেখেন এ টু জেড একটা আরো কি আছে, শর্ট করে দিছি, শর্ট করলাম, শর্ট করার পর প্যারাগ্রাফ আছে, যদি প্যারাগ্রাফ আকারে চাই তাহলে প্যারাগ্রাফ আকারে থাকবে, তারপরে এসেন্ডিং, তারপর ওকে, দেখেন চেঞ্জ হয়ে গেছে, এ বি সি আকারে চলে আসবে এরকম।
যদি আমরা সিলেকশন করি আবার এখানে চাপ দেই, এখান থেকে আমরা প্যারাগ্রাফ না দিয়ে যদি ফিল্ড অন দিয়া অ্যাসেন্ডিং দিই, তাহলে একটু প্রথমে জায়গা নেয়, তারপর স্পেসিং নেবে। এটা খুব একটা কাজে লাগে না আমাদের। তারপরে দেখবেন কাজ করার সময় হঠাৎ করে ধরেন এই যে এই পাশের একটা আইকনে চাপ লাগবে, তাহলে দেখেন এখন যে উল্টা কিউ কিউ আকারে একটা দেখা যাচ্ছে, তাই না? এগুলো একটা স্যাম্বল। এই স্যাম্বল গুলো আসলে কাজ করে সুবিধা হয় না, অনেক ঝামেলা হয়। তো আমরা এটা আমাদের দরকার নাই, তো আমরা কি করবো, এইখানে আবার চাপ দিয়ে দিলে এটা চলে যাবে। এখানে যদি এরকম ক্লিক করে যায় ভুল করবে, তাহলে এরকম হয়ে যাবে। এটা আমাদের ওরকম দরকার নাই, তাহলে আমরা এটা আবার ক্লিক করবো, চলে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। কারো প্রশ্ন থাকলে বলবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।